আজকে আমরা দুটো স্কুল সলভ করব। একটা হলো একটা একটা হলো মঙ্গলমার ও মঙ্গলা একাডেমি, আর একটা স্কুল হলো পানিপারল মুকুটেশ্বর হাই স্কুল। তাহলে মঙ্গলমারো মঙ্গলমারো দেখো, মঙ্গলমারো মঙ্গলা একাডেমি আর একটা হলো পানিপারল মুকুটেশ্বর একাডেমি। দুটো স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। তাই একটু তাড়াতাড়ি করব, যেহেতু দুটো ভিডিও একসঙ্গে হচ্ছে। দেখে নাও পৃষ্ঠটান, দেখে নাও সেটা হলো পৃষ্ঠটানের একক কোন ভৌত রাশির সঙ্গে অভিন্ন। এখানে মনে রাখবে সেটা হলো স্প্রিংয়ের বলধ্রুবক। কোনটি উভধর্মী অক্সাইড? এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ অপশান ডি Al2O3। অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, অপশান বি Mg। তাহলে অ্যান্টাসিডে ব্যবহার করা হয় MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্টাসিডে ব্যবহার করা হয় MgOH2। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কলিচুনের দাব্যতা, সেটা অপশন সি হবে, হ্রাস পায়। সোডিয়াম বাইকার্বনেট হলো, সোডিয়াম বাইকার্বনেট আমরা বলবো সেটা অ্যাসিড লবণ। 100 ওয়াট, এই 1000 ওয়াট, 1000 ওয়াট সমান ড্যাশ এইচপি। 1000 ওয়াট মানে আমি অপশান বি বলবো, সেটা 1.34 এইচপি। তাহলে 1000 ওয়াট সমান 1.34 এইচপি। তারপর দেখে নাও 1.74 এবং 2m ভরের গতিশক্তি বলা আছে 2:1। ভরবেগের অনুপাত কী হবে? এটা হবে 1:√2 হবে, অপশান এ। পড়ন্ত বৃষ্টির ফোঁটায় প্রান্তীয় বেগ লাভ করার কারণ, সেটা হলো অপশানে বায়ুর সান্দ্রতা। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ন্ত বৃষ্টির ফোঁটায় প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো, এটা আমরা কি বলবো? বায়ুর সান্দ্রতা। তারপর দেখো বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে কোন নীতি ব্যবহার করা হয়? এটা আমরা বলবো বার্নৌলি নীতি। বার্নৌলি নীতি এটা আমরা বলবো। তারপরে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? পীড়ন ও বিকৃতির মধ্যে অবশ্যই বিকৃতি মৌলিক। পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক। তারপরে দেখো সান্দ্রতাকে তরলের ড্যাশ বলে? সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলে। আমি এটা মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলে। তারপরে দেখো বার্নৌলি নীতিটি স্থির বা গতিশীল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা অবশ্যই সত্য বলবো। তারপরে দেখো একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্ক। পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্ক আমরা বলবো অসীম বলবো। একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্ক আমরা অসীম বলবো। কার্যের সিজিএস এবং এসআই একক, কার্যের সিজিএস একক আমরা বলবো আর্ক, এসআই একক বলবো জুল। তাহলে সিজিএস হলো আর্ক, এসআই হলো জুল। তারপরে দেখো জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় একটি ইমালশনের নাম। জীবাণুনাশক ব্যবহার করে একটি ইমালশনের নাম, সেটা আমরা কি বলবো? ডেটল। সেটা আমরা বলবো ডেটল। তাহলে ইমালশন হিসেবে ব্যবহার করা হয় একটি নাম হলো ডেটল। ধোঁয়াতে দেখো, ধোঁয়াতে বিস্তৃত দশা সেটা হলো কঠিন, বিস্তার দশা সেটা গ্যাসীয়। তাহলে বিস্তৃত দশাটা বলবো কঠিন, আর বিস্তার দশা আমরা বলবো গ্যাসীয়। গ্লোবাল লবণের সংকেতটা কি বলবো? গ্লোবাল লবণের সংকেত আমরা বলবো সেটা হলো Na2SO4, এটা হলো 10H2O, Na2SO4 10H2O। সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে 1 ফোঁটা ফিনল্যাকথলিন যোগ করলে
কি ঘটবে, এটা হলো বর্ণটা কি হয়ে যাবে, বর্ণটা গোলাপি হয়ে যাবে, তাহলে বর্ণটা হবে গোলাপি। একটি পশম অক্সাইডের উদাহরণ কি, একটি পশম অক্সাইডের নাম হলো, সেটা হলো একটি পশম অক্সাইডের নাম হলো CO, কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। তারপরে দেখো অথবা প্রশ্ন আছে, আমাদের লালারসের pH এর মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয়, এটা হলো 5.5 বা তার থেকে কম, তাহলে 5.5 বা তার থেকে কম হলে আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়। দেখে নাও পরেরটা 3.1, এটা আমরা কিভাবে পাবো, বলা আছে হুকের সূত্রটি, স্থিতিস্থাপক সংক্রান্ত হুকের সূত্রটি, এটা আমরা বিগত ক্লাসে করিয়েছি, মানে আগের, তাহলে এটা আমরা অনেকবার করেছি, মানে নতুন করে আমি তোমাদের আর ব্যাখ্যা করছি না, যেগুলো আগে হয়েছে সেগুলো আর ব্যাখ্যা করছি না। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আর একদম প্রথমে যদি এই দুটো স্কুল শুরু করো তাহলে কিন্তু অনেক আননোন থেকে যাবে, তাই তোমাদের বলবো প্রথম থেকে শুরু করবে, দেখবে প্রত্যেকটা তোমরা ভিডিও বুঝতে পারবে এবং সব কিছু উত্তর পেয়ে যাবে। এবার দেখো 1 মিটার দৈর্ঘ্যের স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন 2 সেন্টিমিটার হলো, তাহলে বিকৃতি কত হবে, তাহলে মনে রাখতে হবে, তাহলে বিকৃতি কত হবে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার মানে আমরা কত বলবো, বিকৃতি মানে 2 বলবো, তাহলে 2/100, তাহলে 2/100 মানে আমরা কত বলবো 0.02, তাহলে বিকৃতি কত হবে, বিকৃতি 2/100, তাহলে পরিবর্তন বা আসলটা, তাহলে 2/100 করলে 0.02, এটা বিকৃতি কোনো একক নেই, তাহলে একক লিখছি না। বার্নৌলির নীতি বিবৃত করতে বলছে গাণিতিক রূপ, আগে হয়েছে আমি আর ব্যাখ্যা করছি না। দ্রুতগামী, তার অথবা প্রশ্ন দেখো, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন বা বিপজ্জনক কেন, এটা আগে হয়েছে, মানে যে প্রশ্নগুলো আগে হয়েছে সেগুলো নতুন করে আমি ব্যাখ্যা করছি না, তোমরা ভালো করে ভিডিওগুলো সব প্রথম থেকে দেখে আসবে, যে সব প্রশ্নের উত্তর তোমরা পাবে। দেখো হর্স পাওয়ার কাকে বলে, হর্স পাওয়ার কাকে বলে এটা হয়নি, তাই আমি অবশ্যই এই সংজ্ঞাটা তোমাদের বলবো। হর্স পাওয়ার কাকে বলে দেখে নাও, হর্স পাওয়ার বলতে আমি বলছি, তোমরা খাতে অবশ্যই লিখে নেবে, তাহলে হর্স পাওয়ার আগে হয়নি, তোমরা এই হর্স পাওয়ারের সংজ্ঞাটা তোমরা দেখবে যে কার্যশক্তি ক্ষমতা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তবুও সংজ্ঞাটা বলে দিচ্ছি, কোনো যন্ত্র 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 ফুট তুলতে যে পরিমাণ কাজ করে, তাহলে তার যে ক্ষমতা তাকে আমরা বলবো 1 হর্স পাওয়ার। তাহলে কোনো যন্ত্র 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 ফুট তুলতে যে পরিমাণ কাজ করে, এই যে যন্ত্রের ক্ষমতা তাকে আমরা বলবো 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে কোনো কাজ হয় না, কেন, কারণ এখানে মনে রাখবে পৃথিবীর ওপর ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, পৃথিবীর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এবং পৃথিবীর সরণের অভিমুখ পরস্পর লম্ব, তাহলে পৃথিবীর ওপর ক্রিয়াশীল সূর্যের মহাকর্ষ বল এবং পৃথিবীর সরণ অভিমুখ পরস্পর লম্ব হয়, আর লম্ব হওয়ার জন্য কোনো কাজ হয় না। তারপর দেখো শক্তি নিত্যসূত্র বিবৃত করতে বলেছে, শক্তি নিত্যসূত্র বলতে এটা আগে হয়েছে, অর্থাৎ এই বিশ্বের শক্তি হলো অবিনশ্বর, তাহলে শক্তি হলো অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। তাহলে আমি এটা মুখে বলে দিলাম, তোমরা দরকার হলে খাতায় লিখে নেবে। ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক বলতে বলছে, এটা হয়েছে, প্রমাণটা হয়েছে P = √2mE, তাহলে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক, P মানে রৈখিক ভরবেগ, M মানে গতিশক্তি, P মানে রৈখিক ভরবেগ, E মানে গতিশক্তি, M মানে বস্তুর ভর। তারপর দেখো বলা আছে কোলয়েড কাকে বলে, কোলয়েড কাকে বলে, দেখো কোনো পদার্থ সেটা কঠিন তরল গ্যাস, অপর কোনো পদার্থ সেটা কঠিন তরল গ্যাস, এর মধ্যে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে অসমস্ত মিশ্রণ তৈরি করে তাকে কোলয়েড দ্রবণ বলবো, এটা মনে রাখবে। তাহলে কোলয়েড দ্রবণ হয়ে গেল।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্রবণের মধ্যে দ্রাবকণার কোন ধরনের গতি দেখা যায়। দ্রাবকণার আমরা এটা হলো ব্রাউনীয় গতি। এটা কোন গতি দেখা যায়, এটা আমরা বলবো ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি দেখা যায়। তরলে গ্যাসের দাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলেছে। তাহলে তরলের গ্যাসের দাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলেছেন। তাহলে মনে রাখবে উষ্ণতা বাড়লে দাব্যতা কমে। তাহলে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তরলের দাব্যতা কমে, উষ্ণতা কমালে তরলের দাব্যতা বাড়ে। তাহলে চাপের প্রভাব পড়লে, চাপের প্রভাব বলতে দেখো, তাহলে দেখে নাও, নির্দিষ্ট উষ্ণতা যদি চাপ বাড়ানো হয় তাহলে দাব্যতা বাড়ে, চাপ কমালে দাব্যতা কমে। তাহলে ব্যাপারটা কি, তাহলে যদি উষ্ণতার প্রভাব বললে তাহলে উষ্ণতা বাড়ালে তরলের ক্ষেত্রে, তাহলে উষ্ণতা বাড়ালে কোনো তরলে গ্যাসের দাব্যতা কমে, উষ্ণতা কমালে দাব্যতা বাড়ে। কিন্তু যদি তরল পদার্থে বাড়ানো হয় তাহলে দাব্যতা বাড়ে, চাপ কমালে দাব্যতা কমে। দেখে নাও 3.5-এ দেখে নাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা নির্ণয় করতে বলছে। দেখে নাও 3.5, তাহলে NaOH এর আণবিক ভর আমরা বলবো 23 + 16 + 1, এটা আমরা বলবো 40। তাহলে 1 মোল NaOH এর ভর 40 গ্রাম। তাহলে 20 গ্রাম NaOH, 20 গ্রাম NaOH মানে 20/40, 20/40 মোল মানে অর্থাৎ হলো 0.5 মোল। তারপরে দেখো 2 লিটার দ্রবণে দ্রবীভূত 2 লিটার দ্রবণে দ্রবীভূত NaOH, এটা হলো 0.5 মোল। 2 লিটার দ্রবণে এটা 0.5 মোল আমরা বলবো। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত NaOH কত বলবো, সেটা 0.5/2, তাহলে 0.25 এটা মোল বলবো। তাহলে দ্রবণটির মাত্রা 0.25 মোল লিটার ইনভার্স। দ্রবণটির মাত্রা 0.25 মোল লিটার ইনভার্স। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো 3.6-এর যে প্রশ্ন আছে, প্রশমন কাকে বলে, আগে তোমরা পেয়ে যাবে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে তুমি কোন নির্দেশক ব্যবহার করবে, এটা তোমরা এটা লিখবে মিথাইল অরেঞ্জ। এটা আমরা কি লিখব, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। তাহলে আমি মিথাইল রেড লিখছি, মিথাইল রেড আমরা ব্যবহার করব, মিথাইল রেড। পিএইচ এর সংজ্ঞা, স্টোন ক্যান্সার আগের ভিডিও তোমরা পেয়ে যাবে, বিগত দিনের ভিডিও তোমরা ভালো করে দেখবে, সব কিছু পেয়ে যাবে। এগুলো রিপিট আছে, তাই রিপিট কোশ্চেনগুলো আমি আর ব্যাখ্যা করছি না। তারপর দেখো 4-এর একটা গ্রুপ ডি 4-এর একটা উভধর্মী অক্সাইড কাকে বলে, অর্থাৎ উভধর্মী অক্সাইড কাকে বলে, এটা আমাদের হয়ে গেছে, আগের ভিডিও আমরা পাবলিশ করেছি। এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ বিক্রিয়া করলে কি ঘটবে,
এটাও আমরা পেয়ে গেছি। এই প্রশ্নের উত্তরটা সবটাই পেয়ে যাবে আগের ভিডিওয়। আগের ভিডিও বলতে আগের যে সকল ভিডিও যে পাবলিশ করি সেই ভিডিওয়। আমি এটা বলছি না এর আগের ঠিক আগের ভিডিওটা বলছি না, আমি বলছি বিগত দিনে যে ভিডিও পাবলিশ করেছি তার মধ্যে এগুলো পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সব উত্তর তোমরা পেয়ে যাবে। আগের উত্তরগুলো যদি ভিডিও মানে দেখে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো H NO3 শনাক্তকরণের যে বাদামি বলয় তৈরি হয় তার নাম ও সংকেত, এটা আমরা শিখিয়েছি। তারপরে দেখো গাঢ় এবং উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে গ্যাসটার নাম হলো NO2 গ্যাস উৎপন্ন হবে, NO2। অর্থাৎ এটা আমাদের হয়ে গেছে। অর্থাৎ গাঢ় এবং উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয় সমীকরণ লিখতে বলছে। এটা দেখো সমীকরণটা লিখছি, Cu, এটাও হয়ে গেছে দেখে নাও, Cu প্লাস HNO3, Cu প্লাস HNO3, এটা হলো CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস আমরা কি বলবো, জল বলবো। তাহলে জল বলবো। তাহলে এখানে দেখো Cu প্লাস HNO3 সমান CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O। দেখো এই বিক্রিয়া তোমাদের আগে হয়ে গেছে, তাই গ্যাসটার নাম হলো NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। দাব্যতা কাকে বলে? দাব্যতা কাকে বলে হয়ে গেছে। তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে KNO3 দাব্যতা বলা আছে 134 এবং 134 এবং 30। 70 ডিগ্রি উষ্ণতায় KNO3 দ্বারা সম্পৃক্ত 200 গ্রাম দ্রবণকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঠান্ডা করলে কি পরিমাণ KNO3 কেলাসিত হবে। সেন্টিগ্রেড তাপমাত্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দাব্যতা সেটা হবে 134। 70 সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দাব্যতা 134। তাহলে 100 গ্রাম 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 70 সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 সেটা বলবে 134 গ্রাম। 134 গ্রাম। 1 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 134/100 গ্রাম। তারপরে দেখো 200 গ্রাম দেখে নাও, 200 গ্রাম জলকে সম্পৃক্ত করতে এটা আমরা কত বলবো, 134 ইন্টু 200/100 কাটাকুটি করলে আমরা কত পাবো, 268 গ্রাম পাবো। তাহলে 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 হলো 134 গ্রাম, একে কত আর 200 বার করবো, সেটা করলে 268 গ্রাম হয়ে গেল। এরপর দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দাব্যতা এটা আমরা 30 বলবো। তাহলে দেখে নাও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 সেটা আমরা কত বলবো, 30 গ্রাম বলবো, 30 গ্রাম। এবারে
1 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3, এটা 30/100 বলবো, গ্রাম হয়ে যাবে। তারপরে আমরা যেটা বলবো সেটা 200 গ্রাম বলবো। 200 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 30 × 200/100 কেটে গেল, কেটে গিয়ে আমরা 60 গ্রাম পেয়ে গেলাম। কত? 60 গ্রাম। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দ্বারা 200 গ্রাম জলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনে ঠান্ডা করলে 268 - 60, এটা কত হবে? 208 গ্রাম KNO3 কেলাসিত হবে। তাহলে দেখে নাও, তাহলে 100 গ্রাম জলকে 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3, এটা প্রয়োজনীয় KNO3 সেটা 134 গ্রাম। একে কত? 200 কত? এটা বার করে ফেললাম। তারপর দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় KNO3 30 গ্রাম। একে কত? 200 কত? তাহলে 60 হলো। তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 দ্বারা 200 গ্রাম জলকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করলে তাহলে 268 - 60 মানে 208 গ্রাম KNO3 কেলাসিত হবে। তারপর দেখো 4.3, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিট থাকে। এটা অবশ্যই পাওয়া যাবে, তোমরা দেখতে পাবে। সেটা হলো কার্যশক্তি ক্ষমতা, যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো পৃষ্ঠটান কাকে বলে, এটা তোমরা অবশ্যই আমার পড়ানো হয়ে গেছে, তোমরা আগের ভিডিওগুলো দেখবে এবং সেখানে পেয়ে যাবে। তারপর দেখো জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায় কেন, এটাও তোমরা পেয়ে যাবে। তবু এটাকে ছোট করে বলে দিচ্ছি, ভালো দেখে নাও। জলে একখণ্ড যদি কর্পূর ফেলে দেওয়া হয় তাহলে কর্পূর কিন্তু জলে দ্রবীভূত হয়, কিন্তু কর্পূরের যে বিভিন্ন অংশ বিভিন্নভাবে কর্পূরটা জলে দ্রবীভূত হয়, কর্পূর কিন্তু বিভিন্ন অংশ বিভিন্নভাবে কিন্তু দ্রবীভূত হয়। ফলে কর্পূরের উপর একটা অসম বল কাজ করে। অসম বল কাজ করার জন্য কর্পূর কিন্তু ইতস্ততভাবে ঘুরে বেড়ায়। তাহলে জলে কর্পূর ফেললে তাহলে কর্পূরের মানে বিভিন্ন প্রান্তগুলো বিভিন্নভাবে কিন্তু দ্রবীভূত হয়। তাহলে বিভিন্নভাবে যখন দ্রবীভূত হয় তাহলে কোথায় পিস্টন বেশি, কোথায় পিস্টন কম হয়, অর্থাৎ কর্পূরের উপর একটা অসম বল কাজ করে। এই অসম বলের জন্য কর্পূরটা জলের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায়। তারপর দেখো সান্দ্রতা কাকে বলে। সান্দ্রতা হলো যে ধর্মের জন্য, সান্দ্রতা দেখে নাও, যে ধর্মের জন্য ধারারেখ প্রবাহে গতিশীল প্রবাহী তার স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে সান্দ্রতা বলে। যে ধর্মের জন্য ধারারেখ প্রবাহে গতিশীল কোনো প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে সান্দ্রতা বলে। তারপরে দেখো বলা আছে ভাসমান, জলে ভাসমান, দেখে নাও জলে ভাসমান একখণ্ড, জলে ভাসমান বরফখণ্ডের আয়তন 1/11 অংশ ওপরে আছে, তাহলে বরফের ঘনত্ব কত হবে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তাহলে বরফের আয়তন আমরা বলবো ভি, বরফের ঘনত্ব বলবো ডি, জলের ঘনত্ব আমি বলবো D1 গ্রাম পার সেমি কিউব। তারপর দেখো বরফখণ্ডের ওজন,
বরফ খণ্ডের ওজন সেটা হলো VdG। তাহলে বরফ খণ্ডের ওজন হলো VdG। তাহলে বরফ খণ্ড দ্বারা অপসারিত জলের আয়তন, বরফখণ্ড দ্বারা অপসারিত জলের আয়তন, এটা কত বলবো? 1 - 1/11। তাহলে 1 - 1/11 মানে 10/11। 10/11 আমরা ভি বলবো। এরপর দেখো, তাহলে বরফখণ্ড দ্বারা অপসারিত জলের ওজন, সেটা আমরা কি বলবো? সেটা হলো 10/11 ইন্টু ভি ইন্টু D1 ইন্টু জি। তাহলে 10/11 ইন্টু ভি ইন্টু D1 ইন্টু জি। তাহলে তাহলে VdG এটা সমান বলবো 10/11, সেটা হলো VD1G। তাহলে এখান থেকে দেখো, এটা হলো ভাষণের শর্ত থেকে আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম, তাহলে ডি সমান পেয়ে গেলাম। তাহলে ভি কেটে গেল, D1 মানে 1, তাহলে মান বসালে তাহলে 10/11 হয়ে গেল। 10/11 এটা পেয়ে গেলাম, 10/11, আর এখানে এর মান হলো 1। তাহলে কত হবে? ডি সমান 0.9 এত গ্রাম পার সেমি কিউব। তাহলে বরফের ঘনত্ব কত হবে? অতএব বরফ খণ্ডের ঘনত্ব হবে 0.9 গ্রাম পার সেমি কিউব। পানিপারুল মুকুটেশ্বর হাই স্কুল দেখে নাও। সেটা হলো 1 MU এর মান কত? এখানে অপশন সি হবে 0.166 ইন্টু 10⁻⁻23 গ্রাম। 0.166 ইন্টু 10⁻⁻23 গ্রাম। কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি? অণুর সংখ্যা সবচেয়ে বেশি আমরা বলবো 1 গ্রাম H2 বা 1 গ্রাম হাইড্রোজেন। একটি নিরেট বস্তু জলে 3 অংশ নিমজ্জিত আছে, বস্তুর ঘনত্ব কত হবে? বস্তুর ঘনত্ব আমরা বলবো 0.6 গ্রাম পার সেমি কিউব অবশ্যই হবে। তারপরে দেখো স্প্রিংয়ের বলধ্রুবক দেখে নাও। স্প্রিংয়ের বলধ্রুবকের মাত্রা বলতে বলেছে, এটা হবে m(T⁻⁻2) হবে। তারপরে সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে যে গ্যাসটি বোতল থেকে বুদবুদ আকারে বেরিয়ে আসে সেটার নাম কি? অপশান ডি বলবো, CO2 বলবো। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হয় এমন একটি ধাতুর নাম, সেটা আমরা জিঙ্ক বলবো, অপশান সি বলবো। তারপরে একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলদে বর্ণ ধারণ করে। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে দ্রবণের বর্ণ হলদে হয়ে যায়। তাহলে pH এর মান কত? pH এর মান হলো আমরা বলবো 7-এর বেশি, মানে ক্ষার হচ্ছে। তাই m ভরের একটি বস্তুর গতিশক্তি ভরবেগ সমান কি হবে? অপশান বি হবে, সেটা হলো √2mE। তারপরে দেখো এখানে বলা আছে 2-এর দাগের প্রশ্ন, 2.2 গ্রাম CO2 আয়তন কত? 2.2 গ্রাম CO2 আয়তন কত? এটা দেখো, তাহলে 44 গ্রামের আয়তন হলো 22.4 লিটার। তাহলে 44 গ্রাম মানে 22.4/44 ইন্টু 2.2, এটা কাটাকুটি করলে যেটা হবে 1.12 লিটার। তাহলে এখানে করলে যেটা আসবে সেটা 44 গ্রামে থাকবে। 44 গ্রামে মানটা হলো, আয়তন হলো 22.4, একে কত আর এখানে 2.2 কত করলে দেখো কাটাকুটি করলে আসছে 1.12 লিটার। তারপর CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ আমরা এটা কিভাবে বার করব? এটা বলবো 12/44। তাহলে এখানে দেখো এটা হবে 12/44 ইন্টু 100। 12/44 ইন্টু 100 করলে যেটা হবে 27.27।
তাহলে 27.27। তাহলে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত, সেটা হলো 27.27, এটা আমরা বলবো। বার্নৌলি নীতি কোন রাশি সংরক্ষণ নির্ভর করে? বহুবার হয়েছে, মানে আমি অনেকবার বলেছি, তবুও শর্ট প্রশ্নের জন্য আরেকবার বলছি, সেটা হলো শক্তি সংরক্ষণ। তারপর পিস্টনের মাত্রার সংখ্যা হলো m(T⁻²). m(T⁻²). লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেমি কিউব। আপেক্ষিক গুরুত্ব 7.8ই হবে, কোনো এককটা হবে না, কারণ আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। তারপর দেখো, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা কমে এমন একটা পদার্থের নাম, এটা অনেকবার হয়েছে, আমরা বলবো কলিচুন বা COH হল্টু। তাহলে এটা উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা কমে যে এমন একটা পদার্থের নাম, সেটা আমরা বলবো কলিচুন। তারপরে আম্লিক লবণের নাম ও সংকেত, তাহলে সোডিয়াম বাইসালফেট। আম্লিক লবণের নাম ও সোডিয়াম বাইসালফেটের সংকেত হলো NaHSO4। সোডিয়াম বাইসালফেট NaHSO4। তারপরে এটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত। ক্ষারীয় লবণের নাম ও সংকেত হলো বেসিক লেড নাইট্রেট। OH NO3, বেসিক লেড নাইট্রেট, এর নামটা হলো বেসিক লেড নাইট্রেট, আর এটা হলো সোডিয়াম বাইসালফেট। তাহলে বেসিক লেড নাইট্রেট, তাহলে ক্ষারীয় যে লবণটার নাম, তার সংকেত হলো PbOH NO3। 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল? এটা হলো 3.6 × 10⁶ জুল। তারপরে দেখো এই অঙ্কটা আমাদের আগে হয়েছে, তাই নতুন করে আমি আর সলভ করে দেখাচ্ছি না। এই অঙ্কটা, একের দাগের অঙ্কটা আগে হয়েছে, ভালো করে দেখে নেবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলেই তোমরা কিন্তু প্রত্যেকটা থিওরিজ, প্রত্যেকটা অঙ্ক সব পেয়ে যাবে। যেগুলো আগে হয়েছে আমি কিন্তু সেগুলো সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো, অথবা প্রশ্ন আছে এসটিপিতে 112 লিটার CO2 অক্সিজেন, তাহলে এসটিপিতে 112 লিটার CO2 অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? এসটিপিতে এই অঙ্কটা আমরা আগে করেছিলাম, দুটো অঙ্কই কিন্তু আগে বিগত দিনের ভিডিও সলভ করেছিলাম, তাহলে সেই জন্য এই দুটো অঙ্ক আমি সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 গ্রাম জলে সর্বাধিক 25 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে, তাহলে দাব্যতা কত? দাব্যতা বার করার নিয়ম হলো, তাহলে 25/40 × 100, তাহলে কত হবে? 25/40 × 100, তাহলে ওটা করলে কত হবে? এটা হবে 62.5। তাহলে 25/40 × 100, তাহলে দাব্যতা সমান হবে 62.5। তারপর দেখো একটি ইঞ্জিনের ক্ষমতা, তাহলে একটি ইঞ্জিনের ক্ষমতা বলা আছে কত? 10 কিলোওয়াট। 200 গ্রাম ভরের একটি বস্তুকে 40 মিটার তুলতে কত সময় নেবে, এটা বার করতে বলছে। দেখে নাও তিনেরটা খুব ভালো করে দেখে নাও। এখানে পি এর মান বলা আছে 10 কিলোওয়াট। 10 মানে 10 × 10⁻³ ওয়াট। আর এখানে এম এর মান, বস্তুর ভর বলা আছে 200 কেজি, আর এইচ বলা আছে 40 মিটার। আমার টি এর মানটা চেয়েছে, আর জি এর মানটা বলা আছে 10 মিটার/সেকেন্ড²। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে আমরা জানি যে টি বার করার নিয়ম হলো টি সমান আমরা বলবো mgh/p। তাহলে এম এর মান বসাচ্ছি, এম এর মান 200, জি এর মান 10, এইচ এর মান আমরা কত বলবো? 40 বলবো, আর পি এর মানটা বলবো 10 × 10⁻³। দেখো এটা করলে দেখো শূন্যগুলো সব কেটে যাচ্ছে, তাহলে 8 সেকেন্ড উত্তর চলে এলো। তাহলে সময় কত? 8 সেকেন্ড। ছোট্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখানো চারেরটা দেখানো, বার্নৌলি উপপাদ্য বিবৃত করতে বলছে, গাণিতিক রূপ লিখতে বলছে। এটা অনেকবার হয়েছে, আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো অথবা প্রশ্ন আছে, ধারক প্রবাহ বলতে কি বোঝো? দেখে নাও, ধারক প্রবাহ বলতে কি বোঝো?
অর্থাৎ এটা আমাদের আগে হয়েছে, অর্থাৎ প্রবাহকালে যে কোনো বিন্দুতে প্রবাহের মান এবং গতিবেগ যদি অপরিবর্তিত থাকে, তাহলে প্রবাহকালে প্রবাহ পথের কোনো বিন্দুতে প্রবাহের যদি বেগের মান এবং অভিমুখ যদি সর্বদা অপরিবর্তিত থাকে, মানে সর্বদা ধ্রুবক থাকে, তাহলে সেই প্রবাহকে আমরা ধারাবাহিক প্রবাহ বা শান্ত প্রবাহ বলবো। সাইফনের ব্যবহার হলো শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ হিসাবে আমরা ব্যবহার করি। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ হিসাবে ব্যবহার করি। তারপর দেখো পরীক্ষা সালফ্রিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে, পরীক্ষাগারে HCl কীভাবে শনাক্ত করবে, এটা অনেকবার হয়েছে, তুমি আবার দেখে নাও। প্রথমে দেখে নাও কীভাবে HClকে শনাক্ত করবে। একটি বোতলে তরল থেকে কিছুটা অংশ টেস্ট টিউবে নিয়ে তাতে AgNO3 দ্রবণ যোগ করা হলো। যদি সাদা দইয়ের মতো অদক্ষেপ উৎপন্ন হয় যা HNO3-তে অদাব্য কিন্তু অতিরিক্ত NH4OH-এ দাব্য, তাহলে বুঝতে হবে তরলটি HCl। তাহলে HCl প্লাস AgNO3 সমান AgCl প্লাস HNO3, এটা হলো সাদা অদক্ষেপ। HCl প্লাস NH4OH সমান, এটা হলো AgNH3(2Cl), এটা হলো একটা জটিল যৌগ। এটা হলো কীভাবে HClকে শনাক্ত করবে। এবারে কীভাবে H2SO4 শনাক্ত করবে, একটি বোতলে কিছুটা অংশ নিয়ে তরল নিয়ে টেস্ট টিউবের মধ্যে তাতে কিছুটা পরিমাণ BaCl2 দ্রবণ যোগ করা হলো। যদি দেখা যায় সাদা অদক্ষেপ উৎপন্ন হয় এবং যেটা HNO3 বা HCl অদাব্য, তাহলে বুঝতে হবে ওই যে দ্রবণটা নেওয়া হয়েছে সেটা হলো সালফিউরিক অ্যাসিড। H2SO4 প্লাস BaCl2 সমান আমরা কি বলবো, BaSO4 প্লাস 2HCl, এটা হলো সাদা অদক্ষেপ তৈরি হয়েছে। তারপর দেখে নাও মোলার আয়তন কাকে বলে। এটা আমাদের হয়ে গেছে, আমি নতুন করে করছি না। STBতে 44.8 লিটার গ্যাসের ভর 68 গ্রাম। গ্যাসটির আণবিক ওজন কত? গ্যাসের ভর 68 গ্রাম। 1 লিটার গ্যাসের ভর 68/44.8 গ্রাম। 22.4 লিটার গ্যাসের ভর 68 × 22.4/44.8, কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে কত 34, তাহলে 34 লিখলাম। তাহলে গ্যাসটির আণবিক ভর আমরা বলবো 34। তারপরে দেখো D1 ও D2 ঘনত্ব বিশিষ্ট তরলকে সমভরে অনুপাতে মেশানো হলো। মিশ্রণটির ঘনত্ব যেটা হবে 2D1D2/D1 + D2। দুটি পদার্থের ভর m। D1 ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন m/D1। D2 ঘনত্ব বিশিষ্ট পদার্থের ভর আমরা, অর্থাৎ D1 ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন m1/D1, D2 ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন m/D2। তাহলে মোট ভর কত হবে m + m মানে 2m। তাহলে মোট আয়তন কত হবে m/D1 + m/D2। তাহলে এখান থেকে m যদি কমন নিই তাহলে 1/D1 + 1/D2। তাহলে এখানে দেখো এটাকে লসাগু করা হয়েছে, তাহলে m × D1 + D2/D1 × D2। তাহলে মিশ্রণের ঘনত্ব মানে আমরা বলবো ভর/আয়তন। তাহলে মোট ভর কত বলা আছে, তাহলে মোট ভর এখানে দেখো মিশ্রণের মোট ভর m + m মানে 2m, তাহলে 2m হলো। তাহলে 2m মোট ভর/মোট আয়তন। মিশ্রণের ঘনত্ব মানে আমরা কি বলবো, মোট ভর/মোট আয়তন। তাহলে মোট ভর মানে 2m, মোট আয়তন এই মানটা বেরিয়েছে। দেখো বসিয়ে দিয়েছি, তাহলে বসিয়ে দেখো পেয়ে গেছি 2D1D2/D1 + D2। এটা দেখে নাও, এটি প্রমাণ চেয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো এর একটা প্রশ্ন আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে
পীড়ন ও বিকৃতির অনুপাতকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। এসআই পদ্ধতিতে এর একক কী হবে? এসআই পদ্ধতি একক আমরা বলবো নিউটন পার মিটার স্কোয়ার। এসআই পদ্ধতি একক কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে দেখো 1 লিটার আয়তনের একটি তরলের উপর চাপ ক্রিয়া করা হয়, তরলের আয়তন 0.245 ml থেকে ml কমে গেল, তাহলে আয়তন বিকৃতি কত হবে দেখে নাও। তাহলে 4 দেখে নাও। তাহলে ভি এর মান বলা আছে 1 লিটার, ভি এর মান বলা আছে 1 লিটার। আয়তন যে হ্রাস, আয়তন হ্রাসটাকে আমরা ডেল্টা ভি বলবো, এটা আয়তন হ্রাস, সেটা হলো 0.245 ml। তাহলে 0.245 ইন্টু 10⁻³ এটা আমরা বলবো। তাহলে এটাকে সাজিয়ে নিই, তাহলে 245 ইন্টু 10⁻, এখানে -3 আসবে, তাহলে -3 লিটার আসবে। তাহলে আমরা এখানে যেটা আসবো, তাহলে আয়তন বিকৃতি, অতএব আয়তন বিকৃতি আমরা কি বলবো? ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভির মান হলো 245 ইন্টু 10⁻⁻6 বাই ভি মানে 1 বলবো, তাহলে 1 বলবো। তাহলে 245 ইন্টু 10⁻⁻6। বিকৃতির কোনো একক নেই, তাহলে একক দিচ্ছি না আর। তাহলে বিকৃতির কোনো একক নেই, যে কোনো বিকৃতি, আয়তন বিকৃতি, তারপরে অনুযোগ বিকৃতি, কিন্টন বিকৃতি, কোনো একক নেই, তাই কোনো একক লেখার কোনো দরকার নেই। তারপরে দেখো 4 দাগে 3 দেখে নাও। 4 দাগে 3 4 দাগে 3 দেখে নাও। এটা একটা অঙ্ক। 40 কেজি ভরের এক বালক 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 5 সেকেন্ডে সিঁড়ির ওপর 10টি ধাপ উঠল। প্রতি ধাপ উচ্চতা সেটা হলো 10 সেন্টিমিটার। বালকটার ক্ষমতা নির্ণয় করতে বলছে, দেখে নাও। বালকের ভর, তাহলে বালকের ভর এম সমান আমরা বলবো 40 কেজি। তাহলে 10টি সিঁড়ির উচ্চতা, 10টি সিঁড়ির উচ্চতা আমরা বলবো 10 ইন্টু 10, একটার 10 সেন্টিমিটার করে, তাহলে 10টা হলো 10 ইন্টু 10, তাহলে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে 100/100 মিটার, তাহলে আমরা বলবো 1 মিটার, আমরা বলবো 1 মিটার। এবারে বালকের ক্ষমতা সেটা পি সমান আমরা বলবো W/T। W মান মানে mgh/T, তাহলে পি সমান m, তাহলে mgh/T। এম এর মান কত? এম এর মান 40, জি এর মান আমরা বলবো 9.8, এইচ এর মান 1 বলবো। সময় আমরা যেটা বলবো, সময়টা 5 সেকেন্ড বলছে, তাহলে 5 হয়ে গেল। তাহলে মানটা বসানো হয়েছে, মানটা বসিয়ে যেটা আসছে এটা গুণ করলে হবে 392/5, এটা করলে হবে 78.4 ওয়াট, এটাই অ্যান্সার। তাহলে 78.4 ওয়াট আমরা পেয়ে যাব। তারপরে দেখো অথবা একটা প্রশ্ন আছে, 36 কিমি/আওয়ার বেগে গতিশীল 500 কেজি ভরের গাড়িকে থামাতে কত কাজ করতে হবে দেখে নাও। তাহলে অথবার প্রশ্ন, তাহলে প্রাথমিক বেগ, বস্তুর প্রাথমিক বেগ ইউ সমান, এটা হলো 36 কিমি/আওয়ার। 36 কিমি/আওয়ার মানে আমরা বলবো 36 ইন্টু 1000/3600,
শূন্য কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 10 মিটার পার সেকেন্ড এটা আমরা বলতে পারবো। তাহলে অন্তিম বেগ, বস্তুর অন্তিম বেগ ভি সমান আমরা 0 বলবো। তাহলে বস্তুর ভর আমরা এম সমান কত বলবো? এম সমান 1500 কেজি বলবো। তাহলে কার্য আমরা জানি ডব্লু সমান হাফ এম, এটা হলো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ডব্লু সমান হাফ এম, এর মান কত? এম এর মান হলো 1500, আর ইউ এর মান আমরা বলবো 10 স্কোয়ার, ভি এর মান 0 স্কোয়ার। তাহলে ডব্লুর মান পেয়ে গেলাম হাফ ইন্টু 1500 ইন্টু 100। এটা করলে যেটা হবে আমরা বলবো ডব্লু সমান এটা হবে 75,000 জুল। তাহলে অতএব আমরা কার্য বলবো, কার্য করতে হবে সেটা হবে 75,000 জুল। তারপর দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে? আগে আমরা হয়ে গেছে। তাহলে যদি দেখা যায় অ্যাসিড বৃষ্টি কাকে বলে বিগত ক্লাসে বলেছি, তবু একটু শুনে নাও যে জলের সঙ্গে যদি H2SO4 HNO3 মানে অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে যদি H2SO4 HNO3 H2CO3 HCl মিশ্রিত থাকে, তাহলে সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো। তারপরের প্রশ্ন অত্যাধিক ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজে আছে, আগে অনেকবার হয়েছে, তবু আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। NaOH এর দ্রবণের সঙ্গে জিঙ্কের চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে? দেখে নাও। তাহলে Zn প্লাস NaOH, এটা আমরা বলবো Na2ZnO2 প্লাস H2। তাই দেখে নাও, জিঙ্কের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় বা আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্যে জিঙ্ক চূর্ণ দেওয়া হলে তাহলে সোডিয়াম জিঙ্কেরও হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে যদি জিঙ্কের চূর্ণ দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। সোডিয়াম জিঙ্কেট হলো Na2ZnO2। তারপরে দেখো শিল্পক্ষেত্রে, দেখে নাও শিল্পক্ষেত্রে HNO3 ব্যবহার লিখতে বলছে। এটা আমরা কি বলবো? ধরো TNT বা বিভিন্ন বিস্ফোরক TNT পিক্রিক অ্যাসিড তৈরি করতে HNO3 ব্যবহার করা হয়। অতি উষ্ণ কপারের উপর দিয়ে HNO3 চালনা করলে কি ঘটবে? অতি উষ্ণ কপারের উপর দিয়ে HNO3 চালনা করলে দেখে নাও, অতি উষ্ণ অর্থাৎ উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠালে কিউপিক অক্সাইড, নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়। তাহলে উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প পাঠালে কিউপিক অক্সাইড, নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা হলো। তারপরে দেখো দাব্যতা লেখ কাকে বলে? দেখে নাও। এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে দাব্যতা লেখ বা দাব্যতা লেখচিত্র বলে। এরমভাবে এঁকে দেবে।
এঁকে দিলেই হবে। তাহলে এটা দাব্যতা লেখচিত্র বলে। তারপর দেখো প্রকৃত দ্রবণ এবং কোলয়েড দ্রবণের পার্থক্য অনেকবার হয়েছে, তবু একটু দেখে নাও ভালো করে। তাহলে দেখে নাও, প্রকৃত দ্রবণ সেটা হলো সমসত্ব স্বচ্ছ প্রকৃতির, কোলয়েড দ্রবণ অসমসত্ব অস্বচ্ছ প্রকৃতির। প্রকৃত দ্রবণে দাবের কণার ব্যাস হলো 10⁻⁻8 সেন্টিমিটারের সমান বা কম, আর এখানে কোলয়েড দ্রবণের কণার ব্যাস 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। দুটো স্কুল একসঙ্গে সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।